আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সাকিব আল হাসানের দেশে ফিরে আসা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে এবং সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কথা বলছে, মন্ত্রণালয় থেকেও কথা হচ্ছে। প্রশ্ন একটা খুব কমন থেকে যায় যে সাকিব আল হাসান কবে ফিরছেন। সাকিব নিজেও অবশ্য একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে তার মামলা সংক্রান্ত সকল সমস্যার সমাধান যেদিন হবে তার পরদিনই তিনি বাংলাদেশে ফিরতে চান এবং সাকিব আল হাসানের একটা স্বপ্ন রয়েছে, তিনি বাংলাদেশের মাটিতেই তার শেষ ম্যাচগুলো আসলে খেলতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। নিজে এখনো পর্যন্ত রিটায়ারমেন্টে যাননি এবং এখনো পর্যন্ত সেই সম্ভাবনাটা বেঁচে রয়েছে বলেই তিনি হয়তো এখনো পর্যন্ত ওই সম্ভাবনাটা উড়িয়ে দেননি যে তিনি আবারও বাংলাদেশের জার্সিতে ফিরে আসবেন। এখন নৈতিক জায়গা থেকে এটা নিয়ে অনেক ধরনের আলোচনা থাকতে পারে, অনেকের সাকিবকে পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, সেটাও ভিন্ন বিষয়। তবে সাকিব আল হাসানকে বাংলাদেশের ওডিআই টিমে কতটুকু প্রয়োজন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। সাকিব তার শেষ ওডিআইটা বাংলাদেশের হয়ে খেলেছিলেন 2023 ওয়ার্ল্ড কাপের সময়, সেই সময় তিনি ক্যাপ্টেন ছিলেন এবং তারপরেই আর কোনো ওডিআই সিরিজে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলেননি। সো প্রায় 3 বছরের মতো হয়ে যাচ্ছে সাকিব আল হাসান অ্যাবসেন্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে, অন্তত ওডিআই ফরম্যাটে সেই হিসাবটা যদি বলি। এবং সাকিবের অ্যাবসেন্সে বাংলাদেশ আসলে তাদের দলটা যখন গঠন করেছে তারা কি করতে পেরেছে সেই রেকর্ডগুলো আমাদের চোখের সামনে রয়েছে। 2024 সালে বাংলাদেশ খুব একটা বেশি ম্যাচ জিততে পারেনি, মাত্র 3টা ম্যাচ তারা জিতেছিল। 2025 সালে 11টা ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচ বাংলাদেশ জিতেছিল, 8টা ম্যাচ বাংলাদেশ হেরেছে। এবং র্যাঙ্কিংয়ে নামতে নামতে বাংলাদেশ এখন 10-এ নামার পর পাকিস্তানকে রিসেন্টলি বাংলাদেশ ঘরের মাটিতে সিরিজ হারিয়ে 9-এ পৌঁছাতে পেরেছে। সো ওভারঅল বাংলাদেশের ওয়ানডের যেই হিসেব নিকেশটা সেটা কিন্তু পূর্তির দিকেই আছে। এখনো পর্যন্ত আমরা কোনো ডেভেলপমেন্টের সাইন দেখতে পাচ্ছি না যে আগের তুলনায় একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি কিংবা আগের মতো করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটটা খেলছে। এখন ওয়ানডে ক্রিকেটের চলটা কিন্তু বদলে গেছে অনেক। আগে যে বিষয়গুলো থাকতো যে 250 260 খুব ভালো একটা টার্গেট থাকতো এবং সেই টার্গেটটাই একটা হাই স্কোরিং গেম হিসেবে কনসিডার করা হতো। এখনকার সময়ে যে ধরনের উইকেট তৈরি করা হয়, যে ধরনের ব্যাটাররা এখন তৈরি হয়েছেন ওয়ার্ল্ড ক্রিকেটেই, তারা কিন্তু যে কোনোভাবেই হোক ওই আগেকার 260-র উইকেটেই এখন 320 330 রান করে ফেলেন। সো ওই জায়গা থেকেই বেশ কিছু পরিবর্তন এসেছে, বোলারদের মধ্যেও এসছে বেশ কিছু পরিবর্তন। সবাই একটু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে বল করতে বেশি এনকারেজড হন, অ্যাটাকিং মাইন্ডসেটে যাবেন, প্রতিপক্ষকে আউট করবেন, এরকম ইন্টেন্সিটি নিয়ে কিন্তু আধুনিক ক্রিকেটে এই সময়কার সাদা বলের ক্রিকেটেও কিন্তু বোলাররা খুব একটা বেশি বল করেন না এবং সেই ধরনের বোলারদের সংখ্যাও আপনি পাবেন ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম। সো ওভারঅল কনটেক্সট মিলিয়ে বাংলাদেশের যে এই অধপতনটা হয়েছে ওয়ানডে ক্রিকেটে সেটা খুব অবাক হওয়ার কোনো বিষয় নয়। তবে সাকিব আল হাসান যদি না ফেরেন সেই ক্ষেত্রে বাংলাদেশের টিম ব্যালেন্সটা কী থাকছে এবং সাকিব আল হাসান আসলে বাংলাদেশ দলের কি পরিবর্তন হতে পারে সেই বিষয়টাই কিন্তু একটা আলোচনার জায়গা থাকতেই পারে। কারণ সাকিব আল হাসান একজন পরিপূর্ণ অলরাউন্ডার। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে তার ক্যালিবারের একজন অলরাউন্ডার বাংলাদেশেই কোনোদিন আসলে তৈরি হয়নি, সামনেও কবে হবে সেটাও আমরা বুঝতে পারছি না। তবে তার অ্যাবসেন্সের কারণে একটা বিরাট বড় ইমব্যালেন্স বাংলাদেশের এই দলটার মধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং এই একাদশ নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু সেই প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি। পাকিস্তানের এগেনস্টের সিরিজটার কথায় ধরেন, সে জায়গায় বাংলাদেশ যে 3টা ম্যাচ খেলেছে সেখানে তারা অপরিবর্তিত একটা 11 নিয়ে খেলেছে। এই দলটার মধ্যে 3জন পেস বোলার ছিলেন, মুস্তাফিজ, তাসকিন এবং সেই সাথে নাহিদ রানা। স্পিনার ছিলেন 2জন, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ। আর এছাড়া মিডল অর্ডারে ব্যাট করেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ নিজেও ছিলেন, তাওহিদ হৃদয় ছিলেন, আফিফ হোসেন শুভকে সুযোগ দেওয়া হয়েছে। আর টপ অর্ডারের যে 3জন সেখানে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং সেই সাথে তানজিদ তামিম, এই হচ্ছে বাংলাদেশের 11 যারা এই পুরো পাকিস্তান সিরিজটা খেলেছে। পাকিস্তানকে আমরা 2-1 সিরিজ হারিয়েছি এবং এই জায়গাটার মধ্যেও কিন্তু আপনি দেখবেন যে দিন শেষে ওই বোলারদেরই অনেক কৃতিত্ব আমরা কিন্তু দেখছি। আপনি প্রথম ওডিআইটার কথা ভাবেন, সেখানে নাহিদ রানা দলকে ম্যাচ জিতিয়েছেন একটা 5 উইকেট হল নিয়ে। আপনি শেষ ওডিআইটার দিকে তাকান, সেখানে তানজিদ তামিম সেঞ্চুরি করলেও সেটা কিন্তু পরিপূরক হিসেবে ওই সালমান আলী আঘাও একটা সেঞ্চুরি করে প্রায় ম্যাচটা ক্লোজ নিয়ে এসেছিলেন। তবে আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট রোলটা এই ম্যাচটার মধ্যে প্লে করেছিলেন হয়তো তাসকিন আহমেদ, যিনি 4টা উইকেট তুলেছিলেন। নতুন বলে 2টো, তারপর 2টো স্পেলে আলাদা করে মিডল ওভার্স ডেথ ওভার্স এসেও আরও 2টো উইকেট তিনি তুলেছেন, যেটা বাংলাদেশকে জয় পেতে সাহায্য করেছিল এবং আমার প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনাল ওডিআইয়ের জন্য তাসকিনই ছিলেন। এখন এই দলটার মধ্যে আপনি ইমব্যালেন্সের জায়গাটা কোথায় দেখেন? মেহেদী হাসান মিরাজকে at নাম্বার 7 খেলতে হচ্ছে এবং তারপর রিশাদকে নাম্বার 8-এ নামতে হচ্ছে। সো এই জায়গাটার মধ্যেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বিরাট বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। কারণ মেহেদী হাসান মিরাজ হতেই পারে তিনি নাম্বার 7-এর জন্যই হয়তো এখন তৈরি, তিনি যেহেতু দলের ক্যাপ্টেন তিনি তো খেলবেন এবং তার ব্যাটিং অর্ডারটা যদি আমরা চিন্তা করি, তিনি মিডল অর্ডারের কোন জায়গায় ব্যাট করতে পারতেন? তাওহিদ হৃদয়, লিটন দাস,
তাদের জায়গায় কি মেহেদী মিরাজ উপরে খেলবেন? সেটাতেও তিনি আসলে খুব একটা বেস্ট ম্যাচ হন না। তাকে নাম্বার 7-এ আপনি রাখতে চান ক্রাইসিস ম্যাচগুলোতে, যেখানে আসলে অনেক বল বাকি থাকে, কম রান লাগে, ওইসব ম্যাচে হয়তো তিনি আপনাকে ম্যাচ জিতিয়ে দিতে পারবেন। কিন্তু যদি 7, 8, 9 করে রান লাগে 10 ওভারে, এরকম একটা ইকুয়েশন যদি মেলাতে চান, তখন আসলে মেহেদী হাসান মিরাজ at নাম্বার 7 আপনার বেস্ট অপশন কিন্তু কোনো সময় হবে না। আর মেহেদী হাসান মিরাজের ওভারঅল আপনি যদি ক্যারিয়ারটার দিকেও তাকান, ওই ইন্ডিয়ার সঙ্গে 2022-এ একটা খুব ভালো সিরিজ তিনি ওডিআই ফরম্যাটে খেলেছিলেন, যেখানে মিডল অর্ডারে ব্যাট করে তিনি ভালো স্ট্রাইক রেট মেনটেন করে একটা সেঞ্চুরি পেয়েছিলেন, একটা 50 করেছিলেন, দলকে জিতিয়েছিলেন ইন্ডিয়ার এগেনস্টে। ওই একটা পার্টিকুলার সিরিজ বাদে মেহেদী হাসান মিরাজ কিন্তু অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ ফিনিশার, খুব যে বেশি আলোড়ন সৃষ্টি করার মতো ব্যাটিং করেছেন বা ক্যালিবার দেখিয়েছেন, সেটারও কিন্তু বলার কোনো উপায় আমাদের হাতে নেই। সো এই জায়গাটার ভিতরে বাংলাদেশ চেষ্টা করছে মিডল অর্ডারে এমন কাউকে পাঞ্চ ইন করা যার কিছুটা বোলিং অ্যাবিলিটি রয়েছে এবং মিডল অর্ডারে যিনি ব্যাট করতে পারেন। এই কারণে আফিফকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এটাও খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে ডোমেস্টিক ক্রিকেটে আফিফ তো এত নিচে ব্যাটিং করেন না, তিনি তো নাম্বার 6 ব্যাটার নন, তিনি নাম্বার 4-এ খেলেন, কিংবা অ্যাটলিস্ট 5 নম্বরে তিনি হয়তো ব্যাট করতে নামেন। প্রপার মিডল অর্ডারের যে জায়গাটা, সেই জায়গার মধ্যে হয়তো আফিফ আরেকটু এফেক্টিভ হতে পারেন, যেখানে একটু সময় নিয়ে ব্যাট করার সুযোগ থাকে, পরবর্তীতে ইনিংস বিল্ড আপ করার সুযোগ থাকে। হি ইজ নট আ ফিনিশার কাইন্ড অফ আ ক্রিকেটার। এবং ওই জায়গাটার মধ্যেও বাংলাদেশ কিন্তু ওই যে আফিফকে অনেকটা জোরাজোরি করে আউট অফ পজিশন খেলাচ্ছে, এবং আফিফের যে বোলিং সেটাই বা কতটুকু এফেক্টিভ আপনার জন্য। তো দিন শেষে বাংলাদেশের এই স্কোয়াডটার মধ্যে বা 11টার মধ্যে আপনি দেখবেন যে খুব বেশি ভালো কোয়ালিটি বোলিং অপশনসও কিন্তু আপনি খুঁজে পাবেন না। ওই 3 পেসার, তাদেরকে দিয়ে 10 ওভার করে করাতেই হবে, এবং সেই সাথে মিরাজকেও 10 ওভার করতে হবে, সেই সাথে রিশাদকেও 10 ওভার করতে হবে। এখন এই পার্টিকুলার সিরিজটার মধ্যে মেহেদী হাসান মিরাজ ভালো করেছেন, 3 ম্যাচেই তার বোলিং পারফরমেন্স বেশ উজ্জ্বল ছিল, বেশ ভালো ছিল, এবং ডিফেন্সিভ মোল্ডের বোলিংটাতে তিনি বেশ এফেক্টিভ হয়েছিলেন। লেফটি ব্যাটারদের এগেনস্টে তার পারফরমেন্স বেশ ভালো ছিল। তবে মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আপনি ডে ইন ডে আউট 10 করে ওভার, যেখানে তিনি 40 অ্যারাউন্ড রান দেবেন, ইম্পর্টেন্ট টাইমে উইকেট তুলে নেবেন, সেই আস্থাও কি তার উপর রাখতে পারবেন কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকেই যায় দিন শেষে। আর আফিফকে তো সেভাবে বোলিংয়ে ব্যবহার করাই হয়নি, তিনি অ্যাজ এ নাম্বার 6 ব্যাটারি খেলেছেন, এবং সেখানেও আসলে খুব বেশি সুযোগ পাননি। যেই একটা ম্যাচে যেহেতু সুযোগ পেয়েছিলেন তিনি লাস্টের ম্যাচটায়, সেখানেও কিন্তু তার ব্যাটিংটা দেখে মনে হচ্ছিল না যে তিনি ওই যে 5 বলে 10, 12, 15 রান করে দেওয়া, তার চেয়ে বেটার সাইফুদ্দিনই হয়তো করতে পারতেন, বা নাসুমকে নামালেও তিনি হয়তো আর একটু বেটার ব্যাটিং করতে পারতেন ওই ওই পজিশনটা, আরও 2-4 বের করে নিয়ে আসতে পারতেন। সো এইটা আমার কাছে মনে হয় যে একটা ইমব্যালেন্সের জায়গা। তো আমি কিন্তু সাকিবকে বাদেই এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। সাকিব আসলে কি হবে? তিনি যদি আসেন, সাকিব আল হাসান খুব ইজিলি 5 বা 6-এ স্লট ইন করতে পারবেন অ্যাজ আ ব্যাটার। সাকিবের ফিনিশিং অ্যাবিলিটির ব্যাপারে আমাদের বেশ ভালো ধারণা রয়েছে। সাকিব একাধারে পেস বোলিং, স্পিন ডিপার্টমেন্ট, সব সব ধরনের বোলিংয়ের এগেনস্টে খুব ভালো ব্যাটিং করতে পারেন, সেটা তার প্রমাণ স্বাক্ষর আমরা এর আগেও দেখেছি। আর সাকিবের সবচেয়ে বড় যেই দুটো ফ্যাক্টর আমার কাছে মনে হয় যে অ্যাজ আ ব্যাটার তিনি যতটুকুই না দিতে পারবেন, কারেন্টলি যারা রয়েছেন তাদের থেকে বেটার দেওয়ার অ্যাবিলিটি তার রয়েছে। বিগ ম্যাচে, ক্রাঞ্চ ম্যাচে তিনি পারফর্ম করেছেন আগেও, এই বিষয়টা নিয়ে তো কোনো সন্দেহ নাই। সো আপনি সাকিবকে ইজিলি যদি আফিফের জায়গায় ঢুকাতে বলা হয়, আপনি তো রাজি হবেন, ডেফিনেটলি রাজি হবেন। এই মুহূর্তে সাকিবকেও আপনি ড্রাফট ইন করতে রাজি হয়ে যাবেন। মিরাজের জায়গায় যদি সাকিবের কথা বলি রিপ্লেসমেন্ট হিসেবে, সেখানেও কিন্তু আপনি রাজি হবেন, বাট সেটা আসলে ইম্পসিবল ফ্যাক্ট, কারণ মিরাজ ইজ আ ক্যাপ্টেন অফ দ্য বাংলাদেশ টিম অ্যাট দ্য মোমেন্ট। সো তাকে বাদ দেওয়ার কিছু নেই। সো লিটন দাসকেও আপনি দেখেন মিডল অর্ডারে খেলাচ্ছেন। একজন কিপার প্রয়োজন দলের মধ্যে, তিনিই একমাত্র কিপার, সেই হিসেবে হয়তো তিনিও টিকে যাবেন, তাহিদ জুদেও টিকে যাবেন। সুতরাং ওই যে আফিফ হোসেনের যে জায়গাটা, সেটাকে কিন্তু আপনি ইজিলি সাকিব আল হাসানের সাথে রিপ্লেসমেন্ট করে নিতে পারেন। আপনি যদি চিন্তা করেন সৌম্য সরকার এই 11-এই চান্স পাচ্ছিলেন না, তিনি এত ভালো ভালো ফর্মে থাকার পরও সাইফকে ট্রাই করানো হচ্ছে অ্যাজ অ্যান ওপেনার বা টপ অর্ডারে, এই জায়গাটার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আনার সুযোগটা থাকে। কারণ সাইফ হাসানকে আপনি রাখছেন মূলত তিনি অ্যাগ্রেসিভ ব্যাট করতে পারেন, প্লাস তার কিছু বোলিং অ্যাবিলিটি রয়েছে, সেটার জন্য তাকে রাখছেন। সো এই ধরনের বিটস অ্যান্ড পার্টস যারা ক্রিকেটারে রয়েছেন, আফিফ কিংবা সাইফ, তাদের যে কোনো একজনের জায়গায় কিন্তু ইজিলি সাকিব আল হাসান দলে ঢুকতেই পারেন। এবং সেটা যদি হয়, ইনকেস ধরেন আপনি সাকিব আল হাসানকে ঢোকাচ্ছেন সাইফের জায়গায়, তখন আপনার কি হতে পারে ব্যাপারটা? সাকিব কুড ব্যাট অ্যাট নাম্বার 3 or 4, নাজমুল শান্ত তার সঙ্গে একটু সুইচ করে নিলেন, টপ অফ দ্য অর্ডারে সৌম্য এবং তানজিদ তামিম তারা খেলতে পারেন। সো ওই দিক থেকে আমার মনে হয় ওপেনিং পার্টনারশিপটাও একটু স্ট্রঙ্গার হলো। সাকিব আল হাসান টপ অফ দ্য অর্ডার বা মিডল অর্ডারে থাকাতে সেখানেও আপনার একটা রিলায়েবিলিটি ফ্যাক্টর পেয়ে গেলেন। এবং অ্যাজ আ বোলার ডেফিনেটলি এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি, রিশাদ অফ অ্যান্ড অন কালারে থাকেন, মিরাজ এই সিরিজে ভালো করেছেন, হয়তো পরের সিরিজেই ভালো নাও করতে পারেন, তার ওই অ্যাবিলিটির জায়গা থেকে আমরা তাকে কোয়েশ্চেন করি। সাকিবের ওই 10টা ওভার, সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তার ওই 10টা ওভার বাংলাদেশ যদি সার্ভিস পেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই 6টা প্রপার বোলিং অপশন নিয়েই একটা ওডিআই ম্যাচে নামতে পারবো, যেটা আমাদের টিমের ব্যালেন্সটাকে অনেকাংশে বৃদ্ধি করবে। এবং সবচেয়ে আরেকটা বড় গুণ, সেটা হচ্ছে সাকিবের
লিডারশিপ অ্যাবিলিটি। তার দলে থাকা মানে দল একটু চাঙ্গা থাকবে, তার দলে থাকা মানে তার এক্সপিরিয়েন্সটা তিনি বাকিদের সাথে শেয়ার করতে পারবেন। এই যে নতুন ক্যাপ্টেনরা আছেন মিরাজ কিংবা লিডারশিপ কোরের মধ্যে লিটন দাস কিংবা শান্ত কিংবা তাসকিন, তাদের সঙ্গে তো একটা আলোচনা হবে এবং সেই জায়গাটাই বাংলাদেশ একটা উপকার পেয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে সাকিবের যদি প্রবলেমগুলো, তার মাঠের বাইরের প্রবলেম, ইস্যুস, মামলা, এগুলো যদি তিনি রিজলভ করতে পারেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি তাকে দলে রাখার জন্য চিন্তাভাবনা করবে এবং সাকিব দলে ঢুকতে পারলে আমরা কিন্তু একটা পজিটিভ চেঞ্জই আমার মনে হয় দেখতে পারবো। আর 2027 বিশ্বকাপটা মোস্ট লাইকলি আমার মনে হয় সাকিব যদি ফিরে আসতে পারেন, তার শেষ বড় একটা বৈশ্বিক আসর হবে এবং আমরা ডেফিনেটলি চাইবো যে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক অ্যাজ এ ক্রিকেটার, এবং তার যে ভ্যালুটা রয়েছে সেটা শেষবারের মতো আমাদের সামনে দেখিয়ে যাক এবং আমাদের তরুণরা যারা আছে তারা তার কাছ থেকে যেন ক্রিকেটীয় বিষয়গুলো শেখার একটা ভালো সুযোগ পায়, সেই আশাটাও আমরা করতে পারি। তো সাকিব আসলেই সব কিছু সমাধান হয়ে যাবে ব্যাপারটা এরকম না, তবে কিছু ক্রিটিক্যাল জায়গায় সমাধান বাংলাদেশ ডেফিনেটলি পাবে। তাদের অলরাউন্ড ক্যাপাসিটির জায়গাটার মধ্যে এমন একজন এবল ক্রিকেটারকে তারা পাবে, যেটা করতে পারলে তাদের ওভারঅল টিম ব্যালেন্সটা অন্তত ওয়ানডে ফরম্যাটের জন্য আরও বেশি ফর্মেডেবল হতে পারে এবং বিশ্বকাপে আমাদের ভালো করার চান্সটা ডেফিনেটলি অনেক বেড়ে যাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত। সাকিব আল হাসান আসলে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবেন এই মুহূর্তে, তাকে যদি দলে আমরা অন্তর্ভুক্ত করি, সেটা জানিয়ে দেবেন কমেন্ট করে। এবং হি ইজ ডেফিনেটলি ক্রাউড পুলার। মাঠে এখন দর্শক আসছে না, তো সাকিব আল হাসান ওয়ানডে টিমে ইনক্লুডেড হলে দর্শকদেরও তো টেনে আনার একটা বিষয় থাকে মাঠে, এরকম একটা এক্স ফ্যাক্টর তিনি কিন্তু হয়েই যেতে পারেন। যাই হোক, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।